আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটক এসএসসি জন্য আমরা এই নাটকটার, যেহেতু এটা অনেক বড় একটা নাটক, আমরা চেষ্টা করেছি পুরা নাটকটাকে একটা ছোট সারসংক্ষেপ করার। অর্থাৎ তুমি এই ক্লাসটা করলে খুব সহজে কম সময়ে পুরা নাটকের যে মূল কথাটা তুমি এটা জানতে পারবে এবং পরীক্ষায় গুরুত্বপূর্ণ কোথা থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো সাজেশনও বলবো এবং প্রত্যেকটা দৃশ্যে কতটি চরিত্র বা অন্যান্য আনুষঙ্গিক যতগুলো তথ্য রয়েছে সবগুলো আমরা একত্রে করে দেব। তো চলো আমরা শুরু করি। প্রথমত নাটকের পটভূমি ঐতিহাসিক প্রেক্ষাপট। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা এই নাটকটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি বাংলা ইতিহাসের একটি ট্রাজিক ক্রান্তি লয়ের বাস্তব দলিল। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পরে বাংলার মসনদে বসে 23 বছরের তরুণ হচ্ছে সিরাজউদ্দৌলা। তার সিংহাসন আরোহণের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্রুত যে বণিকরা রাজনৈতিক ক্ষমতার লোভ দেখাতে শুরু করে। এই বাহ্যিক শত্রুর সাথে যুক্ত হয় নবাবের আপন খালা ঘসিটি বেগম এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খাঁ। এরপর হচ্ছে রায়দুর্লভ, তারপর হচ্ছে কি জগৎ শেঠ এবং মিচাঁদের অভ্যন্তরীণ চরম কুটিল প্রাসাদ ষড়যন্ত্র। এই ত্রিমুখী সংকটের চূড়ান্ত রূপই হচ্ছে 1757 সালের 23 জুলাই পলাশীর যুদ্ধ, যেখানে গোলন্দাজ বাহিনীর প্রধান মীর জাফরের চরম বেইমানির কারণে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়। এটা ছিল নাটকের পটভূমি এবং ঐতিহাসিক যে প্রেক্ষাপটটা। তো আমরা অঙ্ক এবং দৃশ্যভিত্তিক অতি বিস্তারিত সারসংক্ষেপ সেটা আমরা আলোচনা করব। এই নাটকটিতে 4টি অঙ্কে মোট 12টি দৃশ্যে বিভক্ত। প্রতিটি অঙ্কে প্রতিটি দৃশ্যের পুঙ্খানুপুঙ্খ ঘটনা প্রবাহ আমরা আলোচনা করব। তো প্রথম যে অঙ্কে যুদ্ধের সূচনা এবং ষড়যন্ত্রের ভিত্তিপ্রস্তর প্রথম দৃশ্যে ফোর্ট উইলিয়াম দুর্গ। ওকে, তো কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ভেতরে ক্যাপ্টেন ক্লেটন এবং অন্যান্য ইংরেজ সৈন্যরা নবাবের আক্রমণের মুখে অত্যন্ত ভীত এবং বিপর্যস্ত। নবাবের গোলন্দাজ বাহিনীর তোপের মুখে টিকতে না পেরে গভর্নর ড্রেক ছদ্মবেশের পেছনে দরজা দিয়ে জাহাজে পালিয়ে যায়। ওয়াটস এবং হলওয়েস আত্মসমর্পণ করেন। বিজয়ী নবাব সিরাজউদ্দৌলা দুর্গে প্রবেশ করে কলকাতার নাম পরিবর্তন করে তার দাদু আলীবর্দী খাঁর নাম অনুসারে রাখেন আলীনগর। এই দৃশ্যে সিরাজের শৌর্য এবং বীরত্ব প্রকাশিত হলেও তিনি বন্দী ইংরেজদের প্রতি মানবিক আচরণ করেন এবং মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন, যা ছিল তার একটি রাজনৈতিক ভুল। কারণ মানিকচাঁদ পরবর্তীতে ইংরেজদের ঘুষ খেয়ে কলকাতা ছেড়ে যায়। দ্বিতীয় দৃশ্যে ঘসিটি বেগমের প্রাসাদ। ঠিক আছে, প্রাসাদ। নবাবের আপন খালা হচ্ছে ঘসিটি বেগমের প্রাসাদে গোপন ষড়যন্ত্রের আসর বসেছে। সেখানে উপস্থিত আছেন রায়দুর্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ এবং ছদ্মবেশে ইংরেজ প্রতিনিধি ওয়াটস। ঘসিটি বেগম সিরাজের প্রতি চরম আক্রোশ ব্যক্ত করেন, কারণ সিরাজ তার দত্তক পুত্র শওকত জঙ্গকে দমন করেন এবং তার অবৈধ ক্ষমতার উৎস খর্ব করেছেন। এ দৃশ্যে মীর জাফর এসে যোগ দেন এবং তিনি প্রকাশ্যেই নবাবের বিরুদ্ধে যুদ্ধের ছক আঁকেন। এখানে স্পষ্ট হয় যে সিংহাসনচ্যুত করার জন্য তারা যে কোনো মূল্যে ইংরেজদের সহায়তা করতে প্রস্তুত। তৃতীয় দৃশ্য নবাবের যে দরবার মুর্শিদাবাদ। নবাব তার দরবারে বসে জানতে পারেন যে মানিক চাঁদের বেইমানির কারণে ইংরেজরা পুনরায় কলকাতা দখল করেছে। আর এই চরম সংকটময় মুহূর্তে নবাব তার অমাত্য এবং সেনাপতিদের দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। তিনি মীর জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠের ষড়যন্ত্রের কথা জানেন বলে ইঙ্গিত দেন। তীব্র বাদানুবাদের পর মীর জাফর যখন বুঝতে পারেন নবাব কঠোর হতে পারেন, তখন তিনি ভণ্ডামের আশ্রয় নেন। মীর জাফর পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে নবাবের সামনে শপথ করেন যে তিনি দেশের জন্য জীবন দেবেন। সিরাজ তার সহজাত মানবিক উদারতার কারণে এই মিথ্যা শপথ বিশ্বাস করেন এবং মীর জাফরকে পুনরায় সেনাপতির পদে বহাল রাখেন।
তাহলে বুঝো। তাহলে তৃতীয় দৃশ্য আমরা দেখলাম, দ্বিতীয় অঙ্কে মানে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য হয়ে গেছে। এবার দ্বিতীয় অঙ্কে প্রথম দৃশ্য মির্জাফর বাসভবনে। মির্জাফর বাড়িতে অত্যন্ত গোপনে এক ঐতিহাসিক লুণ্ঠন এবং বেইমানি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ইংরেজদের পক্ষে ওয়াটস এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের পক্ষে মির্জাপুর, উমিচাঁদ, জগৎ শেঠ উপস্থিত। এখানে লর্ড ক্লাইভের তৈরি করা মূল চুক্তিপত্র এবং উমিচাঁদকে ঠকানোর জন্য তৈরি করা লাল কাগজ জাল চুক্তির প্রসঙ্গ আসে। উমিচাঁদ নবাবের কোষাগারে একটি বিশাল অংশ দাবি করলে ক্লাইভ জাল দলিলের মাধ্যমে তা মেনে নেওয়ার ভান করেন। মির্জাফর নবাবকে উৎখাত করার বিনিময়ে বাংলার পরবর্তী নবাব হওয়ার চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এটা ছিল দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। দ্বিতীয় দৃশ্যে নবাবের অন্তপুর মুর্শিদাবাদ। নবাব সিরাজউদ্দৌলা তার বেগম লুৎফুন্নেসার সাথে একান্ত আলাপে মগ্ন। সিরাজের কণ্ঠে গভীর ক্লান্তি, হতাশা এবং আসন্ন বিপদের আশঙ্কা। তিনি লুৎফাকে বলেন চারপাশে চাটুকার এবং বেঈমানদের চক্রান্তে তিনি কতটা একা। লুৎফুন্নেসা তাকে সান্ত্বনা দেন এবং সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন। এই দৃশ্যটি নবাবের ভেতরে মানবিক সত্তা, পারিবারিক স্নেহ এবং তীব্র মানসিক যন্ত্রণাকে ফুটিয়ে তোলে। তৃতীয় দৃশ্য পলাশীর আম্রকানন। ঠিক আছে, যুদ্ধের আগের রাতে নবাবের যুদ্ধ শিবির। ফরাসি সেনাপতি ফ্রাকে এবং দেশপ্রেমিক সেনাপতি মীর মর্দান এবং মোহনলাল নবাবকে পরামর্শ দেন যে মির্জাফরের সৈন্যদের উপর কোনো ভরসা যেন না করে, যেন নিজস্ব অনুগত বাহিনী নিয়ে সরাসরি আক্রমণ চালানো হয়। সেটা বুঝতে পারেন যে যুদ্ধক্ষেত্রে মির্জাফরের অবস্থান কি রহস্যজনক। তবুও তিনি শেষবারের মতো মির্জাফরকে ডেকে দেশের সম্মানের দোহাই দেন। মির্জাফর পুনরায় কপট আশ্বাস দেন। তৃতীয় অঙ্ক পলাশীর বিপর্যয় ও পতন। প্রথম দৃশ্যে পলাশীর যুদ্ধক্ষেত্র। পলাশীর প্রান্তরে তুমুল যুদ্ধ চলছে। মীর মর্দান এবং মোহনলালের রণকৌশলে ইংরেজ বাহিনী প্রায় কোণঠাসা এবং পরাজিত হতে চলেছিল। কিন্তু হঠাৎ এক নির্মম ট্র্যাজেডি ঘটে। একটি কামানের গোলা আঘাতে বীর সেনাপতি মীর মর্দান শহীদ হন। মীর মর্দানের মৃত্যুর পর মোহনলাল যখন চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মির্জাফর নবাবকে ভুল বুঝিয়ে যুদ্ধ থামানোর মোনাজাতের অজুহাতে, ঠিক আছে, ভুল বুঝিয়ে মোনাজাতের অজুহাতে আদেশ দিতে বাধ্য করেন। যে মোহনলাল বারণ করা সত্ত্বেও নবাব মির্জাফরের কথায় যুদ্ধবৃত্তি ঘোষণা করেন। এই সুযোগে ক্লাইভের ইংরেজ বাহিনী বিশ্রামরত নবাবের সৈন্যদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে পুরো যুদ্ধক্ষেত্র দখল করে নেয়। এটাই কারণেই এইটি মির্জাফরের যে বেইমানি, তোমরা বুঝতে পারতেছো যে কীভাবে আসলে রাজনীতি চলে। তো চলো আমরা দ্বিতীয় দৃশ্য চলে যাই। মির্জাফরের যে শিবির। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই মির্জাফরের আসল রূপ প্রকাশ পায়। লর্ড ক্লাইভ মির্জাফরকে অভিনন্দন জানান এবং তাকে বাংলার নতুন নবাব হিসেবে ঘোষণা দেন। আচ্ছা, উমিচাঁদ যখন তার চুক্তিকৃত টাকা দাবি করেন, তখন ক্লাইভ নিষ্ঠুরভাবে হাসেন এবং সাদা এবং লাল কাগজের প্রতারণা ফাঁস করেন। উমিচাঁদ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং তীব্র মানসিক আঘাতের সাথে সাথে তিনি পাগল হয়ে যান। ওকে, আচ্ছা, এরপরে তৃতীয় দৃশ্য মুর্শিদাবাদ। পরাজিত নবাব সিরাজউদ্দৌলা এক ছদ্মবেশে প্রাসাদে ফিরে আসেন। তিনি সাধারণ জনগণকে সংগঠিত করে পুনরায় স্বাধীনতা যুদ্ধ করার চেষ্টা করেন এবং কোষাগারে অবশিষ্ট অর্থ বিলিয়ে দিতে চান। কিন্তু চারিদিকে তখন মির্জাফরের চরেরা ছড়িয়ে পড়েছে। কেউ আর নবাবের ডাকে সাড়া দেওয়ার সাহস পায় না। নিরুপায় হয়ে নবাব বেগম লুৎফুন্নেসা এবং কন্যা উম্মে জোহরাকে নিয়ে রাতের অন্ধকারে প্রাসাদ ত্যাগ করেন। এরপরে চতুর্থ অঙ্কে চূড়ান্ত ট্র্যাজেডি এবং মহাপ্রয়াণ। প্রথম দৃশ্যে লর্ড ক্লাইভের দরবার। এটা হচ্ছে মুর্শিদাবাদ। মির্জাফর নামমাত্র মসনদে বসেছেন, কিন্তু প্রকৃত ক্ষমতা লর্ড ক্লাইভের হাতে। ইংরেজরা এখন সম্পূর্ণ বাংলার ভাগ্যবিধাতা। মির্জাফর ক্লাইভের হুকুম তামিল করছেন। এই দৃশ্যে ক্লাইভের দাম্ভিকতা এবং মির্জাফরের দাসত্ব এবং মেরুদণ্ডহীনতা চরম আকারে প্রকাশ পায়। তাহলে তুমি বোঝো, যুগে যুগে মূলত
ক্ষমতার জন্য শাসকরা এই ব্রিটিশ, ইংরেজ তথা পশ্চিমাদেরকে দালালি করে এসেছে এবং তারা নামমাত্র ক্ষমতায় থাকে, কিন্তু তাদের মানে তারা হচ্ছে ঘুড়ি রূপে, কিন্তু লাটাইটা কার হাতে? লাটাইটা কিন্তু ওই যে উপরে আব্বাদের হাতে। বুঝতে পারতেছো ব্যাপারটা? তো মূলত শাসকরা একটা দেশের সার্বভৌম দেশের, যে দেশের স্বাধীনতা আছে সবই আছে, কিন্তু শাসক একটা নামমাত্র। তাকে তার দেশের, তিনি কোন দেশ থেকে জিনিস কিনবে, কোন দেশ থেকে তার প্রয়োজনীয় উপকরণ কিনবে দেশের জন্য, সেটাও তিনি তার নিজের মর্জি মতো কিনতে পারবেন না একটা স্বাধীন দেশের রাষ্ট্রের একজন শাসক। তাকেও এই জিনিস কিনতে গেলে অনুমতি নেওয়া লাগবে যুক্তরাষ্ট্রের। কেন? তাহলে পুরো পৃথিবীর যে রাষ্ট্র, যে রাজনীতি, পুরো পৃথিবীর রাজনীতি তারা কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে? এভাবেই, ক্ষমতার লোভ দেখিয়ে মূলত এভাবে তারা সবাইকে হাত করে এবং নিজেদের দলে নিয়ে নেয়। এরপরে তাদেরকে একটা এই মির্জাফরের মতোই কী করে, তাদের দাসে পরিণত করে। তারা যেটা বলে সেটা মানে, ঠিক আছে? তারা নামমাত্র শাসক হয়। আচ্ছা, তাহলে আমরা অত কথা বলবো না, আমরা দ্বিতীয় দৃশ্যে চলে আসি। মিরনের প্রাসাদ মুর্শিদাবাদে। মির্জাফরের কুলাঙ্গার পুত্র মিরন এবং রাজবল্লভ আলোচনা করছেন। প্রতিমধ্যে এক বেঈমান ফকিরের, এটা হচ্ছে দানশাহ ফকির, ধরিয়ে দেওয়ার কারণে বন্দী নবাব সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছে। মিরন বুঝতে পারে সিরাজ বেঁচে থাকলে যে কোনো সময় সাধারণ মানুষ বিদ্রোহ করতে পারে, তাই তারা সিরাজকে গোপনে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোনো সাধারণ জল্লাদ বা প্রহরী বাংলার নবাবের গায়ে হাত তুলতে রাজি হন না। অবশেষে মিরন মোহাম্মদী বেগকে কি বিপুল অর্থের লোভ দেখিয়ে এই কাজের জন্য রাজি করায়। তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাই যে জাফর খানের প্রাসাদে, এটা হচ্ছে প্রাসাদে কারাগারে, জাফরগঞ্জ কারাগারের অন্ধকার প্রকাশে বন্দী, তারপর হচ্ছে শৃঙ্খলিত এবং তৃষ্ণার্ত নবাব সিরাজউদ্দৌলা একা বসে আছেন। এমন সময় হাতে ধারালো ছুরি নিয়ে প্রবেশ করে মোহাম্মদী বেগ। সিরাজ অবাক হয়ে যান, কারণ এই মোহাম্মদ বেগকেই সিরাজের বাবা পরম স্নেহ নিজের সন্তানের মতো বড় করেছিলেন। সিরাজ শুধু দুরাকাত নামাজ পড়ার একটু এবং পানির আকতি জানান, কিন্তু নিষ্ঠুর মোহাম্মদ বেগ কোনো সময় না দিয়ে সিরাজের বুকে ছুরিয়াঘাত করে। রক্ত ভেসে যায় বাংলার মাটি। সিরাজের শেষ বাণী ছিল, আহা মোহাম্মদী বেগ, তুমিও। তারপর হচ্ছে, খোদা তুমি বাংলার স্বাধীনতা রক্ষা করো। এক মহান দেশপ্রেমিকের আত্মত্যাগের মাধ্যমে নাটকের যবনিকা পতন ঘটে। ওকে, তাহলে আমরা প্রধান যে চরিত্রসমূহ রয়েছে তার আমরা সমস্ত মানে পুরা নাটকের যে মূল থিম, মূল জিনিস আমরা সব কিন্তু ছোট করে জানার চেষ্টা করেছি। এখন প্রধান যে নাটকের চরিত্র সময়, যেমন সিরাজউদ্দৌলার কী রয়েছে, মির্জাফর আলী খাঁ, ঘসিটি বেগম, লর্ড রবার্ট ক্লাইভ, মীর মর্দার, মোহনলাল, মোহাম্মদী বেগ, এগুলো সবই তোমরা একটু পড়ে নেবা, ঠিক আছে? আচ্ছা, এখন উপসংহার এবং শিক্ষণের দিক। এই যে সিরাজউদ্দৌলা নাটকের বাঙালির আত্মোপলব্ধির এক অনন্য আয়না। এটি আমাদের শিক্ষা দেয় যে একটি দেশের সামরিক শক্তি যতই শক্তিশালী হোক না কেন, যদি ভেতরে ছদ্মবেশী শত্রু বা মির্জাফররা থাকে, তবে দেশের স্বাধীনতা টিকিয়ে রাখা অসম্ভব। নাটকটি প্রতিটি নাগরিকের মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয় এবং মীর জাফর এবং মোহাম্মদী বেগের মতো বিশ্বাসঘাতকদের প্রতি তীব্র ঘৃণার জন্ম দেয়। আচ্ছা, এখন কথা হলো যে এখানে যতগুলো চরিত্র রয়েছে, চরিত্র সংখ্যা, ছোট ছোট যত তথ্য রয়েছে, সেগুলো সব এমসিকিউর জন্য আমি এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা অঙ্কে সাজিয়ে দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবা। এগুলো পড়ে শোনার মতো কিছুই নাই। মূল জিনিসটা পড়িয়ে আমি দিয়ে দিয়েছি। ওকে, মূল জিনিস যেটা সেটা দেওয়া হয়েছে, এগুলো সবই তোমরা পড়ে নিবা। এরপরে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, এখনই চলে যেও না। সেটা হচ্ছে
আমি একটুখানি আসি। এই যে সাজেশন নিয়ে একটুখানি কথা বলি। দেখো 14টা মার্ক আমরা তোমাকে আমি নিশ্চিত করতেছি, অর্থাৎ একটা সিকিউ এবং 4 নম্বরের এমসিকিউ। আচ্ছা ওকে, তুমি এখান থেকে পেয়ে যাবো। কি নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম এবং সাহসিকতা। এই যে কলকাতার দুর্গ দখল, পলাশী প্রাস্তরের অবিচলতা, এই দুইটা পয়েন্ট তোমরা ভালোভাবে পড়ে নিবা। এটা পড়ে নিবা, ভালোভাবে পড়তে হবে। এই দুইটা পয়েন্ট থেকে তোমাদের সৃজনশীলের কমন পেয়ে যাবা ইনশাল্লাহ, বেশি আসবে কমন। এরপরে কি কি থাকে? মির্জাফর এবং মন্ত্রী পরিষদের চরম বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা, এই যে পয়েন্টটা, এটা খুব ভালোভাবে তোমরা পড়বা। ওকে, বিশ্বাসঘাতকতার পয়েন্টটা খুব ভালোভাবে পড়তে হবে, এটা বাদ দিলে হবে না। আচ্ছা, পারিবারিক ষড়যন্ত্র, ঘসিটি বেগম, এগুলো সবই যেগুলো এখানে দেখতে পাচ্ছ, সেগুলো খুব ভালোভাবে তোমরা পড়ে নেবা। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। সিকিউর জন্য আমরা যেটা বলেছি যে বিশ্বাসঘাতকতা ঠিক এবং সাদৃশ্য বৈসাদৃশ্য সংক্রান্ত উদ্দীপকের যেগুলো প্রশ্ন রয়েছে, তোমরা একটুখানি গাইড খুলে দেখলেই পেয়ে যাবা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি চেষ্টা করেছি পুরা সিরাজউদ্দৌলা নাটকের মেইন যে তথ্যগুলো, সেগুলো খুব সুন্দরভাবে মূল সারসংক্ষেপ বোঝানোর চেষ্টা করেছি। এবং তোমরা তো পুরো যে আমার এই চ্যাপ্টারে, এই যে সিরাজউদ্দৌলা নাটকের যে পুরো যে এই যে শিটটা দেখতে পাইতেছো, এই শিটটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে ক্লিক করে সোজা তোমরা টেলিগ্রাম চলে যাবে টেলিগ্রামে, এবং ওখান থেকে এই নোটটা তোমরা ডাউনলোড করে নিয়ে পড়ে ফেলবা। ওকে।